বাংলাদেশ স্টাডি ফোরামের 52তম পাবলিক লেকচার আপনাদের সবাইকে স্বাগতম। সেই সাথে আপনাদের সবাইকে বসন্তের শুভেচ্ছা। আপনারা জানেন যে আইনস্টাইন প্রায় 100 বছর পূর্বে সে একটা যখন থিওরি অফ রিলেটিভিটি ধারণা দিচ্ছিলেন, তখন উনি একটা মহাকর্ষণীয় তরঙ্গের একটা ধারণা দিয়েছিলেন। সেই তরঙ্গটা হচ্ছে বিজ্ঞানীরা অনেকদিন ধরে ওটার খোঁজ করছিলেন। অবশেষে গতকালের আগের দিন অর্থাৎ 11 তারিখ বৃহস্পতিবার দীর্ঘ 100 বছর পর বিজ্ঞানীরা সেই মহাকর্ষণীয় তরঙ্গটি খুঁজে পেয়েছেন এবং ধারণা করা হচ্ছে যে এই 21 শতকে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে এই মহাকর্ষণীয় তরঙ্গ। এবং আপনারা জানেন গতকাল ছিল বিশ্ব ডারউইন দিবস। এই উপলক্ষে চারিদিকে বিজ্ঞান নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, জীবন নিয়ে আলোচনা হয়েছে, বিবর্তনবাদ নিয়ে আলোচনা হয়েছে। ঠিক সেরকম একটা সময়ে যেখানে চারিদিকে বিজ্ঞানের জয় জয়কার, আমরা বিজ্ঞান বিষয়ক আরেকটি বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, অরিজিন অফ লাইফ অন আর্থ। এই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের বক্তা সাকাত হোসেন টিটু, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, জগন্নাথ ইউনিভার্সিটি। আমাদের আজকের লেকচারটি যথারীতি 2টি পর্বে চলবে। প্রথম পর্বে বক্তা তার বক্তব্য সম্পন্ন করবেন, দ্বিতীয় পর্বে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন। সেই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে ওই বিষয়ের উপর, তাহলে আপনারা সেই মতামতগুলো দিতে পারবেন। এরপর যে আমি বক্তাকে বক্তব্য শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বক্তব্য সময় হচ্ছে 40 মিনিট। সবাইকে ফাল্গুনের পরন্ত বিকেলের শুভেচ্ছা। আজকের টপিকসটি হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। এই ব্যাপারটা খুবই সায়েন্টিফিক ব্যাপার, যেহেতু যে স্পেকটাকুলেশন আছে যে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে, সৃষ্টির একদম শুরু থেকে শুরু করে মানুষের উৎপত্তি, যেখান থেকে সব সময়ই মানুষকে যে জিনিসটা সবচেয়ে বেশি ভাবিয়েছে সেটা হলো তার সৃষ্টির রহস্য। সে কোত্থেকে এসেছে, এত আশেপাশে যে এত জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য থেকে এসেছে। চারপাশে যে এত সৃষ্টি দেখছে, যে নক্ষত্র, সূর্য, গ্রহ, তারা, উপগ্রহ, চাঁদ, এত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি থেকে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং হচ্ছে এই পৃথিবীর সৃষ্টি, প্রাণের উৎপত্তি, এই ব্যাপারগুলোই মানুষকে সবসময় বেশি ভাবিয়েছে। আর একটা ব্যাপার সেটা হলো, যেহেতু আমরা খুব এখনকার যত ঘটনা পৃথিবীতে ঘটে যায় সব কিছুই ডকুমেন্টারি করা পসিবল। ইভেন তো আমার লেকচারটাও একটা ডকুমেন্টেশন হচ্ছে, ভিডিও করা পসিবল। বাট আপনি যদি চিন্তা করেন যে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, সেটা তো শুধু কল্পনাই করতে পারবেন, সেটা কিন্তু ভিডিও করে এনে আপনাকে দেখানো পসিবল না। আজকাল অ্যানিমেটেড করে অনেক কিছু আপনাকে কল্পনা করে দেখানো হচ্ছে, বাট বাকিটা পুরোটাই হচ্ছে ইমাজিনেশনের ব্যাপার। এজন্য আজকে যে তথ্যটা সেটা হলো দ্য অরিজিন অফ লাইফ। সেই তথ্যটা পুরোটাই হচ্ছে ইমাজিনেশনের ব্যাপার। এটার উপর সৃষ্টির রহস্য নিয়ে অনেক থিওরি আছে, অনেক সায়েন্টিস্ট অনেকভাবে থিওরি দিয়েছেন। আমাদের ধর্মগ্রন্থগুলো একভাবে সৃষ্টির রহস্যের কথা বলেছে, সায়েন্টিস্টরা একভাবে বলার চেষ্টা করেছে, কিন্তু এই সায়েন্টিফিক প্রবলেমটা নট ইয়েট সলভড। এখন পর্যন্ত এটা একেবারেই এ ধরনের কোনো সমাধানে আসেনি যে না, এই থিওরিটাই দেয়া হয়েছে এবং এই থিওরিটাই সত্যি এবং সবাই এই থিওরিটাই মেনে নিয়েছে। এরকম কোনো সলভ এখনো হয়নি। আমরা যদি একদম প্রিভিয়াসলি যাই যে একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি থেকে, তাহলে 13.8 বিলিয়ন ইয়ার্স আগে যেতে হবে আপনাকে। আমরা সবাই জানি একটা কমন কথা যে একটা মহাবিস্ফোরণের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল 13.8 বিলিয়ন ইয়ার্স এগো। আপনার মানে ইমাজিন করতে পারেন হয়তো, বা আপনি যদি মডার্ন সায়েন্সের কথা চিন্তা করেন, সেটা মাত্র হয়তো বা শুরু হয়েছে মাত্র 300 বছর। আর একেবারেই আমরা বিদ্যুতের আবিষ্কারের পরেই আমরা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে শুরু করে যত বেশি পরিমাণে রিভলিউশন ঘটেছে সেটা হলো ইলেকট্রিসিটি আবিষ্কারের পরে। তার আগ পর্যন্ত পৃথিবী অত সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো একদম প্রমাণ সহকারে আসে। যতটুকু হয়েছে নেচার দেখে মানুষ ইমাজিন করেছে, বা হচ্ছে কোনো একটা প্রমাণ দেখে ইমাজিন করেছে। সো আমরা আজকে দেখব যে কী কী থিওরি আমরা পেয়েছি এবং কোনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ একেবারে সৃষ্টির রহস্য থেকে শুরু করে যখন বিভিন্ন তথ্য বা থিওরি প্রথম থেকেই চলে আসছিল, অর্থাৎ মানুষ কোনোটা হয়তো ধর্মের আকারে এসেছে,
কোনোটা মতবাদ আকারে এসেছে যে সৃষ্টির রহস্যটা এরকম ছিল, অর্থাৎ যারা ফিলোসোফার, যারা সায়েন্টিস্ট, তারা সবসময় এটা নিয়ে ভেবেছে এবং বিভিন্ন রকম তত্ত্ব দিয়েছে। সো এখন যে তত্ত্বগুলো এসেছে রিসেন্টলি, সেগুলো প্রমাণ সহ এসেছে, যার ফলে প্রমাণ ছাড়া কোনো তত্ত্বই সায়েন্সের কাছে গ্রহণযোগ্য না। অর্থাৎ আমি যদি বলে দিই যে এইভাবে 6 দিনে পৃথিবী তৈরি হয়েছে, বা যে আমাদের ম্যাক্সিমাম ধর্মগ্রন্থগুলো যেভাবে বলে যে আমাদের 6 দিনে পৃথিবী তৈরি হয়েছে, তৃতীয় দিনে প্ল্যান্টস তৈরি হয়েছে, ষষ্ঠ দিনে গিয়ে অ্যানিম্যালস তৈরি হয়েছে, মানুষ ষষ্ঠ দিনে তৈরি হয়েছে। সো এটা কিন্তু আমার একটা ইমাজিনেশনের কথা, এবং হচ্ছে এটাকে আমরা বলি যে এক ধরনের সুপার ন্যাচারাল পাওয়ারের কথা বলি, অর্থাৎ গডের ইমাজিনেশন করি এবং গড তৈরি করেছে, যে সৃষ্টি রহস্য সৃষ্টি তৈরি করেছে, এবং সেটা হচ্ছে আমাদের বিশ্বাসের ব্যাপার আসলে। অর্থাৎ 6 দিনে তৈরি হয়েছে এবং ষষ্ঠ দিনে গিয়ে মানুষ তৈরি হয়েছে। এটা যদি খ্রিস্ট ধর্মের কথা বলেন, ইসলাম ধর্মের কথা বলেন, সেখানে সৃষ্টি রহস্যের কথা বলা আছে, এই 6 দিনের কথা, এবং ষষ্ঠ দিনেই মানুষকে তৈরি করেছে বলা আছে। পৃথিবী তৈরি করার ষষ্ঠ দিনের মাথায় মানুষকে তৈরি করা হয়েছে। কিন্তু যদি বিজ্ঞানের ভাষায় বলেন, সৃষ্টি রহস্যে বিজ্ঞান দেখেছে যে মানুষ, প্ল্যান্টস, এগুলো এসেছে অনেক পরে, এগুলো আসারও বিলিয়ন বিলিয়ন ইয়ার্স আগে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। তারপর বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর এত বিলিয়নস অফ নক্ষত্র তৈরি হয়েছে। সেই নক্ষত্রগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের যেই হচ্ছে মিল্ক ওয়ে, যেটাকে আমরা বলি, সে গ্যালাক্সি, এটার নাম হচ্ছে মিল্ক ওয়ে। এটার মধ্যেও আছে 100 বিলিয়ন নক্ষত্র আছে সূর্যের মতো। সূর্যের মতো 100 বিলিয়ন নক্ষত্র আছে শুধু আমাদের মিল্ক ওয়েতে। সেই নক্ষত্রগুলোর একটা হচ্ছে সূর্য, এবং সেই সূর্যের একটা গ্রহ হচ্ছে মাত্র পৃথিবী, পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। সো আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাপেক্ষে শুধু পৃথিবীকে চিন্তা করতে পারেন আসলে একটা বিশাল বড় একটা ক্ষেত্রে একটা ডট চিহ্নের সমানও চিন্তা করতে পারেন না। ব্যাপারটা এত হিউজ ব্যাপার। এবং শুরুতেই সঞ্চালক যেটা বলেছে যে আমাদের যেই আইনস্টাইন যেটা বলেছে যে সৃষ্টির শুরুতে বিগ ব্যাং যখন নাকি শুরু হয়েছে, অর্থাৎ খুব ছোট্ট একটা পাওয়ার থেকে যখন নাকি একেবারে হাইলি এনার্জেটিক এবং হচ্ছে ভর সম্পূর্ণ একটা পাওয়ার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। সেইটাতে কোনো অ্যাটমও ছিল না, কোনো এলিমেন্টসও ছিল না, সাব অ্যাটমিক পার্টিকেলও ছিল না, শুধু ছিল শক্তি। তৃতীয় দিনের মাথায় গিয়ে অ্যাটমিক অ্যান্ড সাব অ্যাটমিক পার্টিকেলগুলো তৈরি হয়েছে। তারপর সেটা বিস্ফোরিত হয়ে গেছে। বিস্ফোরিত হয়ে সেগুলো প্রথমে ছিল গ্যাস আকারে, ছিল হিলিয়াম, হাইড্রোজেন, এসব গ্যাস আকারে ছিল। তারপর সেগুলো আস্তে আস্তে বিবর্তনের ধারায় বা একসাথে হয়, যেখানে একটু পুঞ্জীবিত হয়েছে সেখানে আস্তে আস্তে মিল্ক ওয়ে তৈরি হয়েছে একসাথে কতগুলো নিয়ে, এবং সে অভিকর্ষ বলের প্রভাবে আস্তে আস্তে সেটা সূর্য নক্ষত্র তৈরি হয়েছে। নক্ষত্র যখন নাকি ঠান্ডা হওয়া শুরু করলো, বা সূর্যটা যখন নাকি ঠান্ডা হওয়া শুরু করলো, তখন সেটার কম্পেনসেশন বলের দ্বারা সেটা কতগুলো, অনেক সায়েন্টিফিক টার্ম আসবে, কারো বোঝার প্রবলেম হলে পরে সময় দেওয়া হবে, সেটার থেকে নক্ষত্র থেকে তখন গ্রহাণুগুলো তৈরি হয়েছে। তারপরেই আমি চলে আসবো যখন পৃথিবী তৈরি হলো, অর্থাৎ সূর্য থেকেই পৃথিবীর উৎপত্তি হয়েছে। পৃথিবীর উৎপত্তি হওয়ার পর সেটার বাহির থেকে ঠান্ডা হওয়া শুরু করলো, ভিতরে কিন্তু এখনো আমরা জানি গরম আছে। আমরা সবাই জানি ভিতরে এখনো লাভা আছে, গরম আছে। সূর্য যেরকম গরম আছে, আমাদের পৃথিবীর কোর এখন পর্যন্ত সূর্যের মতোই গরম। বাহির দিক দিয়ে ঠান্ডা হয়ে গেছে, ভিতরের দিক দিয়ে গরম হয়নি। আমরা যদি খুব একটা পাত্রের মধ্যে কিছু রাখেন, ফ্যানের নিচে দেন বা হচ্ছে কোথাও রাখেন, দেখবেন যে ভিতরটা সহজে ঠান্ডা হতে চায় না। সেটা হয়তো বা কিছু 2-3 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে, বাট যখন একটা বিশাল ব্যাপার নিয়ে চিন্তা করবেন, তখন সেটা ঠান্ডা হওয়াটা এত ইজি ব্যাপার না। সেটা ঠান্ডা হতেই হয়তো বা কয়েক বিলিয়ন ইয়ার্স লেগে যাবে, হয়তো কোনো সময় হবে বিলিয়ন ইয়ার্সের ব্যাপার হবে সেটা। অর্থাৎ আমরা যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা চিন্তা করি, আমাদের তখন 1 বছর 2 বছরের ব্যাপার আসে না, তখন বিলিয়নস ইয়ার, কয়েকশো ইয়ার্স, মিলিয়ন ইয়ার্স নিয়ে আমরা কথা বলি। বিবর্তনের ধারাটাই হচ্ছে সেরকম যে বিবর্তনটা একসাথে হয়, জীবনের উৎপত্তিটাও একসাথে হয়। উৎপত্তিটা শুরু হয়েছে, সে যে বলেছে পৃথিবী সৃষ্টি হয়েছে, পৃথিবী এখন ঠান্ডা হওয়া শুরু করেছে। অর্থাৎ পৃথিবী যখন ঠান্ডা হলো, তখন পৃথিবীতে কি কি এলিমেন্টস তৈরি হলো। প্রথমে ঠান্ডা হওয়ার সময় একটা বাহিরের গ্রাসটা যখন ঠান্ডা হয়েছে, তখন সেখানে কিছু গ্যাসের উৎপত্তি হয়েছে। তখন অক্সিজেন তৈরি হয়নি পৃথিবীতে।
তখন হয়েছে সেখানে মিথেন ছিল, ওয়াটার ভেপার ছিল, অর্থাৎ লাভা থেকে কিছু গ্যাসের তৈরি হয়েছে। মিথেন ছিল, ওয়াটার ভেপার ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, এই গ্যাসগুলো আমাদের ছিল। অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়া মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, আর হচ্ছে ওয়াটার ভেপার ছিল। কার্বন ডাইঅক্সাইডের উৎপত্তি হয়েছে, তারপর কার্বন ডাইঅক্সাইডকে ঘিরে কিছু আমাদের ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। আমরা দেখবো এটা কিভাবে তৈরি হয়েছে। সেই ব্যাকটেরিয়া থেকে পরে আমাদের আবার কার্বন ডাইঅক্সাইড রিলেটেড যে ব্যাকটেরিয়া, সেগুলো আবার সায়ানো ব্যাকটেরিয়া, সেগুলো অক্সিজেন তৈরি করেছে। সো আমাদের যে মতবাদ এসেছে, সেই মতবাদগুলোর আমরা দেখি একটু। প্রথমে আছে স্পেশাল ক্রিয়েশন থিওরি, আমরা যেটা বলি, এটা একটা খুব পাজলিং প্রবলেম, যে তৃতীয় দিনের মাথায় যে আমাদের সবগুলো খ্রিস্ট ধর্মে আছে, আমাদের ধর্মে আছে, যে তৃতীয় দিনের মাথায় প্ল্যান্টস তৈরি হয়েছে, পঞ্চম দিনের মাথায় সৃষ্টিকর্তা হচ্ছে মাছ তৈরি করেছে, আর হচ্ছে মুরগি জাতীয়, পাখি জাতীয় জিনিস তৈরি করেছে, ষষ্ঠ দিনের মাথায় অন্য অ্যানিমালসগুলো তৈরি করেছে, এবং হচ্ছে সর্বশেষে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। খ্রিস্ট ধর্মেও আছে, আমাদের ধর্মেও আছে। এটাকে আমরা বলি স্পেশাল ক্রিয়েশন থিওরি, অর্থাৎ যেগুলোর কোনো সায়েন্টিফিক প্রুফ নেই, পুরোপুরি আমাদের বিশ্বাসের ব্যাপার, সেটা আমাদের বিশ্বাসের জায়গা থেকে এসেছে। এবং আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, আমরা সবাই এটা নিয়ে খুব বেশি একটা কথা বলার দরকার নেই, এটা আমরা যার যার ধর্ম পড়লেই আমরা জানতে পারি যে মাটি থেকে তৈরি করেছে, এবং মাটির মধ্যে উনি জীবন দিয়েছে, এবং তার সঙ্গী হিসাবে পরে ইভকে তৈরি করেছে। তারপর হিন্দু কনসেপ্টের অরিজিন অফ লাইফ যদি আমরা বলি, প্রথম ধর্মগুলোর কথা বলতেই হবে, কারণ হচ্ছে আমাদের ধর্ম নিয়েই প্রথমে রিসার্চ তৈরি হয়েছিল, তারপরে আমরা সায়েন্টিফিক প্রুফ সহ যেগুলো আসছে সেগুলো নিয়ে আসছি। সেখানে তেত্রিয়া উপনিষদে আছে যে ব্রহ্মাণ্ড স্প্রে ইথার, ব্রহ্ম ইথারের মাধ্যমে চলে আসছে। ইথার থেকে বায়ু আসছে, বায়ু থেকে পানি, পানি থেকে হচ্ছে পানি থেকে আর্থ, আর্থ থেকে হার্বস, হার্বস মানে হচ্ছে গাছপালা, গাছপালা থেকে আসছে খাদ্য, খাদ্য থেকে আসছে বীজ, বীজ থেকে মানুষের উৎপত্তি হয়েছে। হিন্দু ধর্মের এই উপনিষদ অনুযায়ী মানুষের উৎপত্তি হয়েছে এইভাবে, একটার পর একটা এসেছে। তারপর যদি আমরা মুন্ডাকা উপনিষদের কথা বলি, সেখানে বলা আছে যে লাইফ, জীবনের উৎপত্তি হয়েছে খাদ্য থেকে, খাদ্যের থেকে এসেছে বীজ, বীজ থেকে এসেছে মানুষ। সিম্পল ভাবে ওনারা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তারপরে খুব দীর্ঘকাল ধরে যে মতবাদটা পৃথিবীতে স্থায়ী পেয়েছে সেটা হলো স্পন্টানিয়াস থিওরি, অর্থাৎ জীবনের উৎপত্তি হয়েছে স্পন্টানিয়াসলি, অর্থাৎ কোনো কিছু ছাড়াই জীবনের উৎপত্তি হয়েছে। সবচেয়ে দেখেন, মানে এখন আমাদের এটা ভাবতে অবাক লাগতে পারে, বাট এই মতবাদটাই সবচেয়ে বেশি দিন পর্যন্ত প্রচলিত ছিল। এরিস্টটল থেকে শুরু করে যত গ্রিক পণ্ডিত আছে তারাও এটা বিশ্বাস করতো যে জীবনের উৎপত্তি হয়েছে, জীবনের উৎপত্তি হয়তো কোনো কিছু লাগে না, এটা স্পন্টানিয়াসলি তৈরি হয়। মিশরীয়রা বিশ্বাস করতো যে তাদের যে নীল নদ আছে, সে নীল নদটা যখন নাকি শুকিয়ে যায়, আপনারা কেউ কেউ জানেন, যখন নাকি কোনো খাল বিল শুকিয়ে যায় সেখানে দেখবেন অনেক কাদা থাকে, কাদাটা যখন শুকিয়ে যেতে নেয় তখন ওইখানে দেখবেন যে অনেক কীট পতঙ্গ তৈরি হয়, অনেক পোকামাকড় সেখানে তৈরি হয়। তো এই জিনিসটা থেকে ওনারা সেই মতবাদ দিয়েছে যে জীবনের উৎপত্তি হয়েছিল কাদা থেকে, এবং নীল নদ যখন নাকি শুকিয়ে যায় তখন ওইখান থেকে বিভিন্ন রকম প্রাণীর উদ্ভব হয়, ব্যাঙ, সাপ, বিভিন্ন পোকামাকড়গুলো সেইখান থেকে উৎপত্তি হয়। এবং এই মতবাদটা ওনারা দীর্ঘদিন ধরে বেবিলিয়নরা, মিশরীয়রা সেটাই বিশ্বাস করত। এবং ইউরোপিয়ানরা ইভেন দো হচ্ছে প্রাচীন আর যে গ্রিক সভ্যতার আছে তারাও স্পন্টানিয়াস মতবাদে বিলিভ করতো, চাইনিজরাও স্পন্টানিয়াস মতবাদে বিলিভ করতো যে জীবনের উৎপত্তি হয়েছে যে যখন নাকি স্পন্টানিয়াসলি, অর্থাৎ যে কোনো জায়গা থেকে জীবনের উৎপত্তি হতে পারে। ওনারা সেটা প্রমাণ করার চেষ্টা করেছে এভাবে, যদি আপনি ভাত বা পচা কোনো মাংস বা হচ্ছে কোনো প্রোটিন রেখে দেন একটা জায়গায়, তো সেখানে দেখা যায় যে কিছুদিন পরে ওইখানে বিভিন্ন জীবাণু জন্ম নেয়, পোকামাকড় জন্ম নেয়। তো ওনারা চিন্তা করেছে তাহলে এটা আসলো কোথেকে, ওইখানে তো কোনো কিছু এসে দিয়ে দেওয়া হয়নি, তাহলে এই যে আমাদের জীবাণুগুলো সেগুলো কোত্থেকে আসলো, পোকাগুলো কোত্থেকে আসলো। তার মানে জীবনের উৎপত্তি হওয়ার জন্য কোনো কিছু দরকার হয় না, অক্সিজেন, বায়ু, পানি উপযোগী পরিবেশ থাকলে স্পন্টানিয়াসলি জীবনের উৎপত্তি হয়। খুব সুন্দর মতবাদ, এবং এটাই বিলিভ করে এসেছে প্রায় দীর্ঘ বছর ধরে, সেটা বিলিভ করে এসেছে কয়েক হাজার বছর ধরে সেটা বিলিভ করে
যারা সায়েন্স বিলিভ করে। তারপর আসে আর্কেনাস নামে একজন লোক আছে, সরি, ওই স্পন্টানিয়াস মতবাদের যখন নাকি ভুল বানলো তখন এটা হলো লুইস পাস্তিওর নামে আমরা জানি। পাস্তিওর নামে লুইস পাস্তিওর, উনি প্রথম সেটা প্রমাণ করেছে যে যদি আমরা লাইফের স্পন্টানিয়াসলি লাইফ উদ্ভব হয় না, অর্থাৎ আমরা যখন নাকি দেখা যাবে যে যে খাবারটা আমরা রেখেছি সেটাকে যদি আমরা গরম করে রাখি দীর্ঘ অনেক 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটাকে আমরা গরম করে রেখে দিই, তারপর যদি এটাকে আমরা ঢেকে রাখি টাইট করে, দেখা যাবে যে খাবারটা গলছে কিন্তু এটাতে কোনো রকম লাইফের উদ্ভব হচ্ছে না। তার মানে উনি প্রমাণ করেছে যে ওইখানে বাতাস থেকে কোনো একটা জীবাণু ঢোকে যার ফলে সেটার লাইফের উৎপত্তি হয়। বাট আপনি যদি টাইট করে এটার মুখটা বেঁধে রাখা হয় এবং এটাকে যদি স্টেরিলাইজড করা হয়, স্টেরিলাইজড মিনস এটাকে যদি গরম করে এটার থেকে জীবাণুগুলো ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সেখানে কয়েক মাস রেখে দিলেও সেখানে কোনো রকম জীবনের উৎপত্তি ঘটে না। তার মানে এটা অন্তত প্রুফ যে স্পন্টেনিয়াসলি লাইফের উৎপত্তি হয়নি, সেখানে কোথাও না কোথাও থেকে একটা বিবর্তনের ধারায় লাইফের উৎপত্তি হয়েছে। যাক, উনি শুধু এটা ডিসপ্রুভ করেছে যে স্পন্টেনিয়াসলি লাইফের উৎপত্তি হয়নি। উনি ওইটা কোত্থেকে উৎপত্তি হয়েছে উনি সেটা প্রমাণ করতে পারেনি বা বলে উনি সে ধরনের কোনো ব্যাখ্যা উনি দেয়। তারপরে যে মতবাদটা থিওরিটা খুব বেশি প্রচলিত ছিল সেটাকে আমরা বলি হাইপোথিসিস অফ প্যানস্পার্মিয়া, অর্থাৎ জীবনের উৎপত্তি হয়েছে, এটা অনেক সায়েন্টিস্ট সেটা বিলিভ করতো যে জীবনের উৎপত্তি হয়েছে বাহিরের কোনো গ্রহ থেকে, কোনো ধূমকেতু অথবা এই টাইপের কোনো একটা ছোট্ট বস্তু পাথর টাথর পৃথিবীতে এসেছে এবং সেখান থেকে লাইফের উৎপত্তি হয়েছে। সেটা সমুদ্রে এসে পড়েছে এবং সেটার ভিতরে করে স্পোরটা নিয়ে এসেছে, লাইফের স্পোর, জীবাণুর যে সৃষ্টি রহস্যের যে হচ্ছে আমরা যেখান থেকে লাইফের উৎপত্তি হয়েছে সেই স্পোরটা বাহিরের জগৎ থেকে এসেছে এবং সেটার কিছু প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ দেখা গেছে যে বাহিরের জগৎ থেকে যখন নাকি কোনো ধূমকেতু পৃথিবীতে আসে তখন এটা বাহিরের যে স্তরটা থাকে, বাহিরের স্তর থেকে আসার পথে এটা এত পরিমাণ ঠান্ডা এবং এত পরিমাণ মাঝে মাঝে কিছু গরম এবং এত পরিমাণ রেডিয়েশন ভেদ করে আসে যেটা বাহিরের স্তরে কোনো লাইফ থাকা কোনো কখনোই পসিবল না। কিন্তু এটার ভিতরটা কোনো যদি বড় হয় ভিতরে তখনও কিছু ঠান্ডা থাকে, অত বেশি গরম হয় না। অর্থাৎ ধূমকেতু মেটেরিওরাইটস যেটাকে আমরা বলি সেটার ভিতরে করে লাইফের স্পোর পৃথিবীতে আসা পসিবল। এবং কিছু কিছু ধূমকেতু পরীক্ষা করে দেখা গেল আমাদের যদি জীবনের উৎপত্তি হয়ে থাকে সেই কিছু এলিমেন্টস থেকে, যেগুলোকে আমরা বলছি যে কার্বন, হাইড্রোজেন, তারপর হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড তৈরি করার যে সকল ম্যাটেরিয়ালসগুলো, এলিমেন্টসগুলো আছে, যে অ্যামোনিয়া, তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, যেগুলো থেকে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের তৈরি হয়েছে, ডিএনএ আরএনএ তৈরি হয়েছে, অর্থাৎ জীবনের উৎপত্তি তৈরি হয়েছে, সেটা সেই ধূমকেতুর ভিতরে থাকা পসিবল। কিছু কিছু ধূমকেতু টেস্ট করে দেখা গেল যে বাহিরের জগৎ থেকে সেটা আসা পসিবল, বাট এটা নিয়ে সরাসরি কোনো রকম প্রমাণ ওইভাবে দাঁড়া করানো যায়নি। বাট এটা এখন পর্যন্ত অনেকে বিলিভ করে যে লাইফের উৎপত্তি হয়েছে বাহিরের কোনো জগৎ থেকে, এইভাবে লাইফের উৎপত্তি এসেছে। এটার সাথে আবার আপনি চিন্তা করলে অনেকটা সুপার ন্যাচুরাল যে মতবাদ আছে সেটার কিছু মিল আছে। তাহলে বাইরের জগতে এইটা কোত্থেকে আসলো? নিশ্চয়ই এটা সৃষ্টিকর্তা ওইভাবে পাঠিয়েছে, ওইভাবে চলে আসে ব্যাপারটা, যেহেতু এটার ওইভাবে প্রমাণ মিলে আর কোনো ব্যাখ্যা দ্বারা করতে পারেনি। থিওরি অফ কেমিক্যাল পরের যে থিওরিটা আসে যেটার নিয়ে আমরা এখন মূলত কথা বলবো সেটা হচ্ছে যেটা প্রমাণ আছে, অর্থাৎ এখন তো সায়েন্স প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। সো এখন যেটা আছে সেটা প্রমাণ আছে। সো এটা এখন ম্যাক্সিমাম সায়েন্টিস্ট এই থিওরিটা হচ্ছে বিলিভ করতে অনেকটা বাউন্ডও বলা যায়, কারণ সায়েন্টিস্টরা যেহেতু প্রমাণ ছাড়া কিছু বিলিভ করে না। সো আমাদের থিওরি অফ কেমিক্যাল ইভলিউশন অ্যান্ড স্পন্টানিয়াস অরিজিন অফ লাইফ অফ মলিকুলার লেভেল, অর্থাৎ থিওরি অফ কেমিক্যাল ইভলিউশন অ্যান্ড স্পন্টানিয়াস অরিজিন অফ লাইফ অ্যাট মলিকুলার লেভেল, অর্থাৎ এই থিওরিতে বলা হয়েছে যে জীবনের সৃষ্টি রহস্যের শুরুতে যেহেতু পৃথিবী খুব, আমরা বলেছি যেহেতু এটা গরম ছিল, তারপর এখানে কিছু কেমিক্যাল, অর্থাৎ ইভলিউশনটা শুরু হয়েছে একটা কেমিক্যালস থেকে। কেমিক্যালসগুলো পরে হচ্ছে লাইফের উৎপত্তি শুরু করেছে এবং কেমিক্যালসের
4.5 বিলিয়ন ইয়ার্স এগো আগে, 4.5 বিলিয়ন ইয়ার্স আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে জীবনের উৎপত্তির স্টার্টিংটা শুরু হয়েছে মাত্র 3.5 বিলিয়ন ইয়ার্স এগো আগে। তার মানে আমাদের এখানে কত 1 বিলিয়ন ইয়ার্স ধরে শুধুমাত্র এই কেমিক্যাল ইভলিউশন হয়েছে। এই কেমিক্যাল ইভলিউশনটা কি? এই কেমিক্যাল ইভলিউশনটা হলো যে এই যে লাইফের তৈরি হওয়ার যে হচ্ছে মূল উপকরণগুলো, এলিমেন্টসগুলো, সেগুলোর সিকোয়েন্সটা একসাথে তৈরি হতে, বা সেটা উপযোগী অ্যানিম্যালস হওয়ার উপযোগী, বা হচ্ছে যে জীবনের শুরু হওয়ার উপযোগী হতে যে কেমিক্যালসগুলো একসাথে হয়েছে, যে কোনো একটা জায়গায় জীবনের উৎপত্তিটা হওয়ার জন্য যে পরিবেশটা তৈরি হতে বাকি 1 বিলিয়ন ইয়ার্স লেগেছে। তার মানে এটা ইভলিউশনটা হচ্ছে পুরোটাই আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা হঠাৎ করে শুধুমাত্র আমাদের যতটুকু কল্পনা যে মানুষের উৎপত্তি শুধুমাত্র 1 মিলিয়ন ইয়ার্স আগে মাত্র, বাট আপনি বিলিয়ন ইয়ার্সের সাথে কম্পেয়ার করলে মানুষের উৎপত্তি মাত্র সেদিন হয়েছে। তারও আগে আমরা এখন যে প্রমাণ পাই যে ডাইনোসরের ফসিলের কথা যদি আপনি চিন্তা করেন, কোনো ধর্মগ্রন্থেই সেগুলোর প্রমাণ নেই, ডাইনোসরের কথাও বলেনি, বাট ডাইনোসর যে ছিল এটা ট্রু। এখন একদম পরীক্ষিত প্রমাণ আমাদের ফসিল আছে। ডাইনোসরের জন্য এখন মিউজিয়াম আছে, ডাইনোসরের ফসিল থেকে মিউজিয়াম তৈরি করেছে। সব ডাইনোসর ছিল, ডাইনোসরের আগে এরকম আরো অনেক রকমের অ্যানিমেলস ছিল, এবং হচ্ছে আমাদের ট্রু যে 3.5 বিলিয়ন ইয়ার্স এগো আগে আমাদের যে প্রমাণ আছে সৃষ্টিকর্ষে যে ব্যাকটেরিয়ার যে এলিমেন্টস পাওয়া গেছে এই ধরনের কিছু, ওই সময় 3.5 বিলিয়ন ইয়ার্স এগো আগের পাথরগুলো পর্যন্ত ম্যাক্সিমাম পাথরও নিঃশেষ হয়ে গেছে, নতুন করে ফরমেশন হয়েছে। আমাদের হিমালয়ও কিন্তু বেশি দিন আগে হয়নি, হিমালয় পর্বতটাও বেশি দিন আগে হয়নি। সেই 3.5 বিলিয়ন ইয়ার্স এগোর কথা যদি আপনি চিন্তা করেন, এই ইভলিউশনের কথা যদি চিন্তা করেন, হিমালয়ের উৎপত্তিও বেশি দিন হয়নি। সো ইটস দ্য ম্যাটার অফ জিওলজি, ইটস দ্য ম্যাটার অফ জুওলজি, ইটস দ্য ম্যাটার অফ বায়োকেমিস্ট্রি, ইটস দ্য ম্যাটার অফ হচ্ছে জিওগ্রাফি, কোথায় উৎপত্তিটা হয়েছে। সো এটা হচ্ছে কম্বাইন্ড একটা সায়েন্স। সো আমরা এখন দেখি যে সবচেয়ে যে বিখ্যাত মতবাদটা এসেছে সেটা হচ্ছে ওপারিন নামে একজন ব্যক্তি, রাশিয়ার বৈজ্ঞানিক। উনি প্রথম বলেছে 1924 সালে মাত্র, অর্থাৎ সেদিন 100 বছরে হয়নি এখনো। উনি প্রথম একটা বই লিখেছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। সেখানে উনি দেখিয়েছে যে সৃষ্টির শুরুতে পৃথিবীতে ওয়াটার ছিল, মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল। সেইগুলো থেকে কনজারভেটিভস নামে একটা বুদবুদের তৈরি হয়েছে, অর্থাৎ প্রায় 1 বিলিয়ন ইয়ার্স ধরে এই গ্যাসগুলো ওয়াটার ব্যাপারের সমন্বয়ে, পানির সমন্বয়ে কোথাও না কোথাও একটা বুদবুদের তৈরি করেছে। এটার কম্বিনেশনটা এমনভাবে হয়েছে যে একটা বুদবুদের তৈরি হয়েছে, কোঅ্যাসারভেটিভস এটাকে আমরা নাম দিয়েছি। ইংলিশে কোঅ্যাসারভেটিভস বলে, বাংলায় হচ্ছে একটা বুদবুদ যদি আমরা বলি, যে এরকম সবগুলো কেমিক্যালস মিলে একটা বুদবুদের তৈরি করেছে। এবং সেটার এমন কিছু গুণাবলী আছে, সেটার এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা অনেকটা একেবারে কিছুটা প্রাণীর মতো কিছু বৈশিষ্ট্য আছে এটার মধ্যে। এই যে এলিমেন্টসগুলো একসাথে হয়েছে, দেখা যায় যে এটা থেকে যখন নাকি এটা থেকে আরেকটা কোঅ্যাসারভেটিভস তৈরি হতে পারে, এই বুদবুদটা থেকে আরেকটা বুদবুদ তৈরি হতে পারে যেটা এটার মতোই গুণাবলী ধারণ করে। যেহেতু ওই এনভায়রনমেন্টে, আমাদের এই এনভায়রনমেন্টের কথা চিন্তা করলে কিন্তু হবে না, আপনি ওই সময়কার এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন, ওইখানে এলিমেন্টসের অভাব ছিল না। সো কোথাও না কোথাও এমন একটা বুদবুদ তৈরি হয়েছে। আর আমরা যে ডারউইনের কথা বলি, ন্যাচারাল সিলেকশন আমরা বলি, ডারউইনের যে মতবাদটা, ডারউইন কেন বিখ্যাত এই কথার মধ্যে দিয়ে চলে আসে। আমি আজকে ডারউইনের মতবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, কারণ এটা একটা আরেকদিন হয়তো ডারউইনিজম নিয়ে কথা বললে ওটা বলতে পারবো। ডারউইন এই জায়গাতেও উনি বিখ্যাত, কারণ হচ্ছে উনি বলেছে কিন্তু এই ন্যাচারাল সিলেকশনের কথা। অর্থাৎ হয়তো বা এরকম বুদবুদ অনেক তৈরি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম গ্যাস মিলে একটা বুদবুদের তৈরি হয়েছে, বাট ওইটার মধ্যে যেটার প্রাণ ধারণের ক্ষমতা তৈরি হয়েছিল সেইটার থেকে, অর্থাৎ এই কোঅ্যাসারভেটিভস থেকে একটা অ্যামাইনো অ্যাসিড, যেটা মানে জীবনের সৃষ্টির শুরু, এই বুদবুদটা থেকে একটা প্রাণের সঞ্চার হয়েছে। অর্থাৎ এই গ্যাসগুলো মিলে একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স তৈরি করেছে। এই গ্যাসগুলো মিলে একটা অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করেছে ন্যাচারাল সিলেকশন ওয়েতে।
অর্থাৎ অনেক জায়গায় হয়তো গ্যাসগুলো মিলিত হয়েছে, বাট একটা জায়গাতে এটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সে পৌঁছে গেছে। পৌঁছতেই পারে, কারণ হচ্ছে এটা প্রমাণ আছে। আমরা যখন এই গ্যাসগুলো একসাথে দেওয়ার পরে যখন নাকি হিট দেই 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা দেখি আসলে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। সুতরাং এটা কাল্পনিক কোনো ব্যাপার না, এটা পরীক্ষিত ব্যাপার যে এই গ্যাসগুলো একসাথে রেখে যখন টেম্পারেচার বাড়ানো হয় তখন অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে পারে। সো এটা একেবারেই সহজ ব্যাপার যে গ্যাসগুলো যখন একসাথে হয়েছিল কোথাও না কোথাও একটা এরকম একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, সেটা ন্যাচারাল সিলেকশন হয়েছে, অর্থাৎ সব জায়গায় হয়নি, যে কোনো একটা জায়গায় তৈরি হয়েছে। ন্যাচারাল সিলেকশনটা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমাদের এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা মনে করি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টটা হচ্ছে যে কোনো জায়গায় যে জোড়াজুড়ি করে বা হচ্ছে যুদ্ধ করে যে টিকে থাকতে পারবে সেই বেঁচে থাকবে। ব্যাপারটা এরকম না, এটার একটা মিস ইন্টারপ্রেট করা হয়েছে। আসলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ডারউইনিজম যেটা বলেছে, অর্থাৎ সেটা একটা বুদবুদ হতে পারে, সেটা একটা ক্ষুদ্র ব্যাকটেরিয়া হতে পারে, সেটা একটা পৃথিবীতে টিকে থাকা একটা ইঁদুর হতে পারে, যারা তাদের এনভায়রনমেন্টের সাথে ফাইট করে বা এনভায়রনমেন্টের উপযোগী করে নিজেকে গঠন করতে পেরেছে, তারাই টিকে আছে। এটাই হলো অ্যাডাপ্টেশন ওয়েতে, এটাই হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। একটা কথা এর আগে বলেনি, বিজ্ঞানীরা একটা ব্যাপারে অন্তত একমত যে পৃথিবীতে আমরা কিন্তু অনেক জটিল স্ট্রাকচার, মানুষ অনেক কমপ্লেক্স স্ট্রাকচার, বা এই প্ল্যান্টস অনেক কমপ্লেক্স স্ট্রাকচার, আমরা যেটা দ্বারা গঠিত অনেকগুলো সেল বলি, আমরা কোষ বলি, এগুলো অনেক কমপ্লেক্স স্ট্রাকচার, অ্যানিমেলসগুলো অনেক কমপ্লেক্স ব্যাপার। বাট সায়েন্টিস্টরা একটা ব্যাপারে একমত হয়েছে যে পৃথিবীর উৎপত্তি যে হয়েছে, প্রাণের উৎপত্তি হয়েছে সিম্পল ফর্ম থেকে আস্তে আস্তে কমপ্লেক্স হয়েছে। খুবই সিম্পল ফর্ম ছিল, এরকম প্রথমে এলিমেন্টস ছিল, এলিমেন্টসগুলো জোড়া লেগে একটা, আমরা বলেছি যে এটা যখন টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার যথেষ্ট কারণ ছিল, তখন হিট বেশি ছিল, তারপর আমাদের হট স্প্রিং ছিল, আর পৃথিবীতে তখনও ভালো করে একেবারেই ইয়া হয়ে যায়নি, পৃথিবী কিন্তু তখনও একেবারে ঠান্ডা হয়ে যায়নি। সো পৃথিবী যখন নাকি ঠান্ডা হচ্ছিল, ঘটনাগুলো সবগুলো সিমultaneously হয়েছে, সবগুলো একসাথে হয়েছে, অর্থাৎ পৃথিবীও ঠান্ডা হচ্ছে, ওইখানে প্রাণের উপযোগী পরিবেশও তৈরি হচ্ছে, এবং অ্যাট এ টাইম আমাদের সেই অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা জীবনের উৎপত্তি বলি, সেই গ্যাসগুলো একসাথে মিলে সে প্রাণের উৎপত্তিও হয়েছে। সবগুলো যখন আমরা জিওলজিক্যাল স্টাডি করি, যখন আমরা জুলজি স্টাডি করি, যখন আমরা ফসিল স্টাডি করি, সবগুলো সেটা প্রমাণই দেয়। অর্থাৎ সৃষ্টির শুরুতে যখন নাকি পৃথিবী ছিল, তারপর হচ্ছে গরম ছিল, তারপর এক সময় দেখা গেল প্রচুর ওয়াটার ব্যাপার তৈরি হয়েছে, প্রচুর প্রায় মিলিয়ন ইয়ার্স ধরে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের ফলে আমাদের যে সমুদ্র তৈরি হয়েছে, তারপর হচ্ছে সমুদ্র অনেক পানি হয়েছে, সে পানিগুলো অনেক এখানে অনেক যে লবণ ছিল, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, সে লবণগুলো আবার সমুদ্রে নিয়ে গেছে, যার ফলে এখন সমুদ্রের পানি লবণাক্ত হয়। সো এই মতবাদের উপর ভিত্তি করে কিন্তু আমি প্রিভিয়াসলি আরও অনেকগুলো মতবাদ ছিল যে প্রাণের উৎপত্তি হয়েছে সমুদ্রের কোথাও, প্রাণের উৎপত্তি হয়েছে কাদার মধ্যে, এরকম আরও অনেকগুলো মতবাদ ছিল। সেগুলোকে বলছি না, কারণ হচ্ছে এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভড না। সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে সেই ওপার্নিসের মতবাদটা, যেটাকে নিয়ে আমি আলোচনা করছি। সো কেউ যদি ইন্টারনেটে পড়তে চান, দেখবেন যে এই টাইপের অনেকগুলো মতবাদ আছে। সো ওই মতবাদগুলোর কোনো সায়েন্টিফিক পরবর্তীতে সায়েন্টিস্টরা সেগুলো নেই, যেগুলো ওরকম কোনো ভিত্তি নেই। সো আমি বলেছি যে ওয়াটার, মিথেন আর হচ্ছে অ্যামোনিয়া, পানি, মিথেন আর অ্যামোনিয়া থেকে আমাদের আমরা ওনার একটা নাম দিয়েছি, যে এটার একটা সবগুলো মিলে এমন একটা জায়গার মধ্যে একটা উৎপত্তি করেছে, সেটা আমরা কোএসারবেটস বলি, একটা বুদবুদ, বাংলায় যদি আমি বলি একটা বুদবুদের তৈরি হয়েছিল, সেটা থেকে সেটা বা এই গ্যাসগুলোকে একসাথে দিয়ে উত্তপ্ত করলে সেটা অনেক সময় অ্যামাইনো অ্যাসিডের মতো, অর্থাৎ জীবনের যে শুরু, সেই শুরুটার মতো করে যে জৈবিক অর্গানিক ফর্মটা, এই ইনঅর্গানিক ফর্ম থেকে যে অর্গানিক ফর্ম, যেটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড বলছি, সেটার মতো করে আচরণ করে, এবং এটা এখনও প্রমাণ করে দেখানো পসিবল, সায়েন্টিস্টরা সেটা প্রমাণ করেছে। সুতরাং এটার একটা খুবই রিলায়েবল কথা সায়েন্টিফিক্যালি। তো এটার পরে যেহেতু আমাদের শুরু হয়েছিল কেমোজেনি দিয়ে, কেমিস্ট্রি অর্থাৎ ইনঅর্গানিক সাবস্টেন্স দিয়ে, সেটা থেকে আমাদের এসেছে বায়োজেনি এসেছে, অর্থাৎ এই কোএসারবেটস থেকে শুরু করে প্রোটিনস, লিপিডস, এগুলোকে আমরা বলছি বায়োজেনি। আর হচ্ছে কগনোজেনি হচ্ছে পরে এগুলো যে অ্যানিমালসের মতো করে
বা হচ্ছে অনেকটা লাইফ ফর্মের মতো করে অ্যাটিটিউড শুরু করে দিল, তখন এটাকে আমরা বলছি কগ্নোজেন। অর্থাৎ এটা একটা ট্যাকটাইল ফর্ম, যে এটা অনেকটা নিজেদের মতো করে একটা স্বকীয় বৈশিষ্ট্য তৈরি হওয়া শুরু করলো। সেটা কীভাবে তৈরি হওয়া শুরু করলো? অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডটা যখন তৈরি হলো, আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড থেকে একটু সায়েন্টিফিক্যালি যাই, না গেলে এটা আসলে বলাটা শেষ হবে না। সেটা হলো অ্যামাইনো অ্যাসিড থেকে আরএনএ, জীবনের সূত্রপাত, রাইবোনিউক্লিক অ্যাসিড বলি আমরা, আর হচ্ছে ডিএনএ তৈরি হয়েছে আরও পরে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ পৃথিবীতে যত কিছু জীবন আছে সেগুলো সবগুলোর মধ্যে ডিএনএ আছে। ডিএনএ, তাহলে ডিএনএ আগে তৈরি হলো না আরএনএ আগে তৈরি হলো? সায়েন্টিস্টরা কীভাবে শিওর হলো? সায়েন্টিস্টরা এটা শিওর হলো এইভাবে যে আরএনএ কম্পারেটিভলি নিজেরটা নিজে সিনথেসিস করতে পারে, তার অন্য কিছু দরকার হয় না। সো তাহলে আরএনএই আগে তৈরি হয়েছে, আরএনএ থেকে পরে ডিএনএ তৈরি হয়েছে। এটা নিয়ে কিছু রকম মতভেদ আছে যে আরএনএ আগে তৈরি হয়েছে নাকি প্রোটিন আগে তৈরি হয়েছে। কারণ আরএনএ গুলো হলো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডটা কম্পারেটিভলি কমপ্লেক্স, আর প্রোটিনটা যেটা অ্যামাইনো অ্যাসিড থেকে সরাসরি অ্যামাইনো অ্যাসিডের কয়েকটা জোড়া লাগালেই আমাদের প্রোটিন তৈরি হয়ে যায়। প্রত্যেকটা জীবনেই কিন্তু প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, যার ফলে এই টার্মগুলো আপনাদের কাছে একটু জটিল মনে হলো, এটা জানা উচিত। যেহেতু জীবনের উৎপত্তি নিয়ে বলছি, সো এই কথাগুলো আমাকে বায়োকেমিস্ট্রির দু একটা কথা বলতেই হয়। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এগুলো হচ্ছে জীবনের সাথে সংশ্লিষ্ট, সেগুলোকে আমরা ডিএনএ, আরএনএ আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলি। তো আমাদের যেহেতু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, প্রোটিন তৈরি হয়েছে আগে নাকি নিউক্লিক অ্যাসিড আগে তৈরি হয়েছে? যেহেতু অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়াটা খুব ইজি, অ্যামাইনো অ্যাসিডের কয়েকটা সিকোয়েন্স একসাথে করলেই প্রোটিন তৈরি হয়ে যায়, আর সেই প্রোটিনের সাথে আরও কয়েকটা বিল্ডিং ব্লক, আরও কয়েকটা কেমিক্যাল যুক্ত হয়ে আমাদের তৈরি হয়েছে নিউক্লিক, যে আমরা নিউক্লিওটাইড যেগুলোকে বলছি, অর্থাৎ আরএনএর বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লক মিনস অর্থাৎ আরএনএ যেগুলো দ্বারা গঠিত, সেটাকে আমরা বলছি বিল্ডিং ব্লক। সো এটাও সায়েন্টিফিক্যালি প্রুভ করা যায় যে আমাদের কতগুলো অ্যামাইনো অ্যাসিডের সাথে যখন একটা প্রোটিন এবং কিছু কিছু এলিমেন্টস আছে এখানে, আমি নাম বলছি না, সেগুলোকে যখন দেয়া হয়, তখন আমাদের জীবনের শুরুতেই যে সেপারেল অ্যাসিড তৈরি হয় সেগুলো হলো অ্যালানিন, গ্লাইসিন, গ্লুটানিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ভ্যালাইন, লিউসিন, এইগুলো হচ্ছে তৈরি হয়। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে যে যখন নাকি আমরা যে অ্যামাইনো অ্যাসিডগুলোর কথা বলছি আমরা, সেগুলোর সাথে যখন এই নিউক্লিওটাইডগুলো দেওয়া হয় এবং সেগুলোকে যখন উত্তপ্ত করা হয় এবং ঠান্ডা করা হয়, তখন আমাদের এই যে জীবনের জন্য অপরিহার্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো সেগুলো তৈরি হয়, সেগুলো তৈরি করা পসিবল হয়। সো আমাদের একটা ব্যাপারে খুব ক্লিয়ার এই ব্যাপারটা যে কিভাবে আস্তে আস্তে ইনঅর্গানিক এভলিউশন থেকে, অর্থাৎ কেমিক্যাল ইভলিউশন থেকে কিভাবে আমরা অর্গানিক ইভলিউশনের দিকে চলে যাচ্ছি। এখন পরীক্ষাগারে সেটা প্রমাণ করে দেখানো যাচ্ছে। কিন্তু প্রতিটা জিনিসই, অর্থাৎ প্রতিটা ব্যাপারই মিলিয়ন ইয়ার্সের ব্যাপার। প্রতিটা ব্যাপারই ঘটেছে, প্রতিটা ইভলিউশনই ঘটেছে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মাধ্যমে। অর্থাৎ আমাদের যে অ্যামাইনো অ্যাসিডের কথা বলছি, সেইটাই সবচেয়ে বেশি দিন পরিমাণে জীবনের উৎপত্তি ঘটিয়েছে, যেটা তাকে অন্যদের থেকে একটু বেশি পরিমাণে, তার ঘটনটা একটু বেশি পরিমাণে ফিটেস্ট ছিল। অর্থাৎ তার ঘটনটা অন্যদের, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলতে আমরা সেটাই বলছি যেটা নেচারে উপযোগী বা টিকে থাকার মতো নিজেকে গঠন করেছে। তখনকার পরিবেশে সেটাই টিকে ছিল যেটা তার নেচারের সাথে অ্যাবায়োটিক ফ্যাক্টর যেটা আমাদের আছে, অর্থাৎ ইনঅর্গানিক ফ্যাক্টরগুলোর সাথে নিজেকে অ্যাডাপ্টেশনের মাধ্যমে অ্যাডাপ্ট করে নিতে পেরেছে। তো আমাদের যে জীবনের উৎপত্তি হয়েছে, তারপর আমাদের যে প্রোটিন যখন তৈরি হয়েছে, বিল্ডিং ব্লক তৈরি হয়েছে, আরএনএ তৈরি হয়েছে, আরএনএ থেকে সরাসরি কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। সেই ব্যাকটেরিয়াগুলো ইউজ করতো কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ তখনও পৃথিবীতে অক্সিজেনের উৎপত্তি হয়, অক্সিজেনের তৈরি হয়েছে। সেই কিছু ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো যখন এই
অর্গানিক যে সাবস্টেন্সগুলো আছে, অর্থাৎ পানি আছে, দেখা গেছে পানিকে ভেঙে অক্সিজেন তৈরি করেছে। তারপর হচ্ছে যে মিথেন আছে, মিথেনকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। তখন এগুলো থেকে আমাদের অ্যানারোবিক ব্যাকটেরিয়া আমরা বলি। অ্যানারোবিক ব্যাকটেরিয়ার পরের টার্মটাই এসেছে। অ্যানারোবিক ব্যাকটেরিয়া যখন নাকি পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দিল পানিকে ভেঙে টেঙে, তখন আমাদের এরোবিক ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটেছে। এরোবিক মানে যারা বায়ু ইউজ করে। সো পৃথিবীতে যখন অক্সিজেন ছিল না তখন যে ব্যাকটেরিয়া গ্রো করেছে, তারপরে ব্যাকটেরিয়া দ্বারা, সায়ানোব্যাকটেরিয়ার দ্বারা আমাদের যে এরোবিক ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো গ্রো করেছে। সেগুলো থেকে সায়ানোব্যাকটেরিয়া যারা হচ্ছে সূর্যের আলোকে ইউজ করতে পারলো, হ্যাঁ, সেটা দেখা গেল যে একটা তাদের ভিতরে আমরা জানি যে পৃথিবীতে সায়ানোব্যাকটেরিয়ার ভিতরে ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট মানে হলো যারা সূর্যের আলোকে সরাসরি ইউজ করে শক্তিতে পরিণত করতে পারে। তো সেই ক্লোরোপ্লাস্টটাও ঘাটনিক সংকেত, এবং হচ্ছে সেটাকে এক্সামাইন করে, সেটাকে পরীক্ষা করে দেখা গেল যে সেই ক্লোরোপ্লাস্টটা আসলে কিছুই না, সেই ক্লোরোপ্লাস্টটা ছিল একটা ব্যাকটেরিয়া। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য পুরোপুরি একটা ব্যাকটেরিয়ার মতো। অর্থাৎ একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া একটা এরোবিক ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে সেটা একটা কমপ্লেক্সিটি তৈরি করেছে, যেটা সরাসরি সূর্যের আলোকে ইউজ করে শক্তি উৎপন্ন করা শুরু করেছে। ক্লোরোপ্লাস্টের গঠনটা একটা ব্যাকটেরিয়ার মতো, সেটা সিম্বায়োসিস হয়ে একসাথে হয়ে সূর্যের আলোটা ইউজ করা শুরু করেছে। এবং আমাদের সেই সিম্পল ফর্ম ব্যাকটেরিয়া থেকে আমাদের পরবর্তীতে যে এককোষী প্রাণী তৈরি হয়েছে, তারপর এককোষী থেকে আমাদের বহুকোষী প্রাণী তৈরি হয়েছে। আস্তে আস্তে সিম্পল ফর্মগুলো আমরা প্রথমেই বলেছি যে আজকে শুধুমাত্র অরিজিন অফ লাইফ নিয়ে বলছি, লাইফের কিন্তু উদ্ভব হয়ে গেছে। এখন শুধুমাত্র সে এককোষী থেকে বহুকোষী এবং আমরা যে মাল্টিকোষী বহুকোষী হয়ে গেছি, সেটা আস্তে আস্তে ইভলিউশনের মাধ্যমে 3.5 বিলিয়ন ইয়ার্স ধরে আমরা মানুষে রূপান্তরিত হয়েছি। এখন খুব কমন প্রশ্নটা যেটা আমাকে সবাই করবে একটু আগে, সেটারও একটা অ্যান্সার দিই। সেটা হলো যে সবাই বলবে যে বানর থেকে মানুষ হয়েছে। এই ধরনের কোনো কথা সায়েন্টিস্টরা বলেননি, এখন পর্যন্ত বলেনি। এটাও ডারউইনিজমের একটা ভুল ব্যাখ্যা। ডারউইন বলেছে যে সিম্পল ফর্ম থেকে কমপ্লেক্স ফর্ম হয়েছে ইভলিউশনের মাধ্যমে এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মাধ্যমে। অর্থাৎ যার ইভলিউশন মানুষ হয়েছে মাত্র 1 মিলিয়ন ইয়ার্স আগে বা 10 মিলিয়ন ইয়ার্স পূর্বে, সে তো আর তার রূপটা কেমন ছিল সেটা তো আর শুধুমাত্র ফসিল থেকে জানা যাচ্ছে। আর যেটাকে আমরা বানর বলছি, সে তো ইভলিউশন করে সে আর অন্য কোনো রূপে যেতে পারেনি। তার জিন বা তার প্রোটিন, তার অ্যামাইনো অ্যাসিড তাকে সে বানরের শেপে রেখেছে নেচারে। অর্থাৎ প্রত্যেকটা অ্যানিমালসকে নেচার তার ফিটেস্টের জন্য বা তার উপযোগী করে টিকে থাকার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা পরিবেশে, এটা হচ্ছে মেইন অ্যাডাপ্টেশন, যে প্রত্যেকটা প্রাণী তার উপযোগী পরিবেশে সেইভাবে অ্যাডাপ্ট করে টিকে আছে। বাট যারা খুব কমপ্লেক্স অ্যানিম্যালস, অর্থাৎ অনেক মাল্টিসেলুলার, তারা ওই সিম্পল সেলগুলো থেকে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে বহু বছর ধরে কতগুলো সিম্পল সেল একসাথে হয়ে যেরকম আমরা যদি এককোষী থেকে বহুকোষী যে পরিফেরার কথা বলি, তারপরে নিডারিয়ার কথা বলি, এগুলো আস্তে আস্তে কিন্তু সিম্পল ফর্ম থেকে আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাচ্ছে। তারপর প্লাটিহেলমিনথেস বলি, নিমাটোডা বলি, এগুলো সবই এমনভাবে সাজানো হয়েছে যে সিম্পল থেকে আস্তে আস্তে এগুলো কমপ্লেক্স হয়েছে। অর্থাৎ এই ব্যাপার নিয়ে কারোর মধ্যে কোনো রকম মত পার্থক্য নেই যে সিম্পল ফর্ম থেকে যে কমপ্লেক্স ফর্ম হয়েছে। সো এই ব্যাপারটা ট্রু। এবং জীবনের উৎপত্তিটা হয়েছিল, তাহলে আমাদের জীবনের উৎপত্তিটার বিগিনিংয়ের যে পরিবেশটা ছিল সেটা ছিল অনেকটা গরম ছিল, পরিবেশটা হালকা গরম ছিল, যেহেতু হট স্প্রিং ছিল তখন, অনেক প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল, তখন পানি হয়েছিল, পানির কোথাও হয়তো বা সমুদ্রের কোথাও সেটার উৎপত্তি হয়েছে। এবং হয়েছে সেটা ন্যাচারাল সিলেকশনের মাধ্যমেই, ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে এই কেমিক্যালগুলোর মাধ্যমে কোথাও ইভালুয়েশনের মাধ্যমে, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে সেটা ইভালুয়েট হয়ে অর্গানিক ম্যাটারে পরিণত হয়েছে। তারপর সেটা আস্তে আস্তে প্রাণের উৎপত্তির ভাবে কাজ করেছে। ধন্যবাদ সবাই।